এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রায় সময় দেখা যায় চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো রয়েছে তাদের বাম থেকে ডান দিকে গেলে গলনাঙ্কের মানের কিরকম পরিবর্তন আসে তা জানতে চাওয়া হয়। তাই আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা পড়ব পর্যায় সারণীর পর্যায় 4-এর বাম থেকে ডানে গেলে গলনাঙ্কের কিরকম পরিবর্তন আসে সেটি নিয়ে। সেটি শুরু করার আগে কয়েকটা বেসিক কথাবার্তা বলে নেওয়া যাক। নরমালি আমরা জানি পর্যায় সারণীতে একই পর্যায়ের ধরো আমি বাম দিক থেকে ডান দিকে যাব। তো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে নরমালি দেখা যায় ইলেকট্রন আসক্তির মান, আয়নীকরণ বিভবের মান এবং তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ বলা যায় একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কয়েকটা রাসায়নিক ধর্মের রিপিটেশন হয়। বাট গলনাঙ্কের ক্ষেত্রে এরকম রিপিটেশন দেখা যায় না। অর্থাৎ চতুর্থ পর্যায়ের আমরা যেটি বলছি অর্থাৎ চতুর্থ পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে গলনাঙ্কের মানের কিরূপ পরিবর্তন আসে এটা যদি আমরা ধরতে চাই, তখন দেখা যায় একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে নরমালি যেরকম ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে, গলনাঙ্ক এরকম কোনো ক্রম অনুসরণ করে না। বরং তারা হচ্ছে উল্টাপাল্টাভাবে তারা বাড়তে থাকে, কমতে থাকে, এরকম তাদের বৈশিষ্ট্য দেখা যায়। তাই হচ্ছে আমরা আজকের এই স্লাইডটিতে গলনাঙ্ক কিভাবে হচ্ছে আমরা দেখব যে চতুর্থ পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে গলনাঙ্কের কিরকম পরিবর্তন আসে, তাই হচ্ছে এই ভিডিও লেকচারটিতে আলোচনা করব। তাই শুরুতেই আমরা একটা লেখচিত্র দেখে নিব যেটি আসলে এসেছে এক্সপেরিমেন্ট থেকে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ডাটা থেকে, যেখান থেকে আমরা দেখতে পারবো যে পর্যায় সারণী 4 নাম্বার পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে গলনাঙ্কের যে পরিবর্তন রয়েছে সেটা আসলে কিরকম হয়। বলে রাখা ভালো আমাদের এইচএসসি সিলেবাসে শুধুমাত্র পর্যায় সারণীর যে 4 নাম্বার পর্যায়টি রয়েছে তারই হচ্ছে গলনাঙ্ক কিভাবে বাড়ে বা কমে একই পর্যায়ে সেটি রয়েছে। শুধুমাত্র তাই আমরা পর্যায় 4ই এই ভিডিও লেকচারে কভার করব। কারণ তার বাইরে এইচএসসি সিলেবাসে আমাদের নেই। তো চলো শুরু করা যাক। এখানে যে গ্রাফটি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ওয়াই এক্সিস আমরা গলনাঙ্ক নিয়েছি এবং এক্স এক্সিস আমরা পারমাণবিক সংখ্যা নিয়েছি। অর্থাৎ এক্স এক্সিসের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকবে, অন্যদিকে ওয়াই এক্সিস বরাবর উপরে উঠতে থাকলে গলনাঙ্কের মান সেন্টিগ্রেড এককে বাড়তে থাকবে। কিরকম দেখো, এখানে ওয়াই এক্সিসে দেখো তাপমাত্রা সেন্টিগ্রেড এককে উপরের দিকে বাড়ছে, অন্যদিকে পারমাণবিক সংখ্যা যদি এখানে টানতে চাই দেখো বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ছে। দেখো স্ক্যান্ডিয়ামের জন্য 21, টাইটানিয়ামের জন্য 22, ভ্যানাডিয়ামের জন্য 23, ক্রোমিয়ামের জন্য 24, ম্যাঙ্গানিজের জন্য 25, ফেরাম বা আয়রনের জন্য 26, কোবাল্টের জন্য 27, নিকেলের জন্য 28, কপারের জন্য 29, জিঙ্কের জন্য 30। সো পরীক্ষালব্ধ যে ডাটাটা পাওয়া যায় সেটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের যে গলনাঙ্ক হয় সেটা হচ্ছে 1500 ডিগ্রির একটু উপরে হয়ে থাকে, অন্যদিকে টাইটানিয়ামেরটা আরেকটু বেশি, ভ্যানাডিয়াম যেটা রয়েছে তারটা আরেকটু বেশি, ক্রোমিয়ামেরটা একটু কমতে থাকে, দেন ম্যাঙ্গানিজেরটা আরেকটু কম হয়, দেন আয়রন যেটি রয়েছে তারটা একটু বেড়ে যায়, দেন কোবাল্টের যে গলনাঙ্ক রয়েছে সেটা হচ্ছে আয়রন থেকে একটু কম হয়, নিকেলের যে গলনাঙ্ক রয়েছে সেটি আবার হচ্ছে আরেকটু কম হয়, কপারের যে গলনাঙ্ক রয়েছে সেটা আরও কম হয়, জিঙ্কের গলনাঙ্কটা সবচাইতে কম হয়। তো দেখো এখানে কিন্তু পর্যায় ওয়াইজ কোনো চেঞ্জ আসলো না। ব্যাপারটা আসলে এরকম না যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ক্রমান্বয়ে গলনাঙ্ক বাড়বে বা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ক্রমান্বয়ে গলনাঙ্ক কমবে, এরকম কোনো ট্রেন্ড বা এরকম কোনো হিসাব নিকাশ কিন্তু এখানে আমরা দেখতে পারলাম না, তাই না? ব্যাপারটা আমাদের কাছে এখন অনেকটা র্যান্ডম মনে হচ্ছে, রাইট? বাট এটারও হচ্ছে একটু ভিত্তি রয়েছে। তো চলো এই যে ব্যাপারটা কেন হচ্ছে তা আমরা একটু দেখি, অ্যানালাইসিস করি। দেখো এইখানে দেখো প্রথমে স্ক্যান্ডিয়াম থেকে টাইটানিয়ামের গলনাঙ্ক একটু বেশি, টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়ামেরটা আরেকটু বেশি, তাই না? অর্থাৎ এই প্রথম 3টি মৌলের জন্য গলনাঙ্ক বাড়ছিল। দেন হুট করে ক্রোমিয়ামে গিয়ে গলনাঙ্কটা একটু পড়ে গেছে বা কমে গেছে, তাই তো? আর ম্যাঙ্গানিজে আরও কমে গেছে, রাইট? অন্যদিকে ম্যাঙ্গানিজ অবধি রিচ করার পর দেন গলনাঙ্কটা একটু স্লাইটলি বাড়লো, দেন আয়রন গিয়ে আবার কমা শুরু করলো এবং ক্রমান্বয়ে জিঙ্ক পর্যন্ত কমতে থাকলো। অর্থাৎ 3টা ট্রেন্ড আমরা পেলাম। কিরকম 3টা ট্রেন্ড? প্রথম 3টা মৌলের জন্য গলনাঙ্ক বাড়ছিল, দেন বাকি 2টা মৌলের জন্য গলনাঙ্ক কমে গেল, দেন আরেকটু বাড়লো, দেন আবার কমে গেল, রাইট? তো এটার যে ব্যাখ্যাটা সেটাই হচ্ছে এখন আমরা খুঁজবো। আর এই গ্রাফ থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোয়েশ্চেন এসেছে। তো একটু মনোযোগ দিয়ে জিনিসটা লক্ষ্য করো। আসলে কোনো একটা জীবলক মৌলের গলনাঙ্ক বেশি হবে নাকি কম হবে তা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। কিরকম দেখো, গলনাঙ্ক বেশি তখন হবে যখন ওই যে মৌলটা রয়েছে তার মধ্যে বন্ধন শক্তিটা বেশি হবে। আর বন্ধন শক্তি তখনই বেশি হবে যখন 3D তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। অযুগ্ম ইলেকট্রন বলতে কি বোঝাচ্ছি? ধরো আমরা তো জানি একটা অরবিটাল অর্থাৎ একটা বক্স আমরা এভাবে টানি, তাই না? দেন হচ্ছে আমরা ওইখানে 2টা ইলেকট্রন ফিল করাতে পারি, রাইট? ধরো ওইখানে কোনো কারণে 2টা ইলেকট্রন না থেকে শুধু একটা ইলেকট্রন থাকলো। সো এরকম যদি শুধুমাত্র একটা ইলেকট্রন একটা অরবিটালে থাকে তখন কিন্তু আমরা তাদেরকে অযুগ্ম ইলেকট্রন বলি, রাইট? আর যদি এরকম হতো তখন আমরা তাদেরকে বলতাম যুগ্ম ইলেকট্রন, অর্থাৎ 2টা থাকলে। এগুলো কিন্তু আমরা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারই হচ্ছে পলির বর্জন নীতিতে পড়ে এসেছি। তো
তো আশা করি অযুগ্ম ইলেকট্রনের ব্যাপারটা বুঝতে পেরেছ। তো এখন দেখো গলনাঙ্ক তখনই বেশি হবে যখন বন্ধন শক্তি বেশি হবে। আর বন্ধন শক্তি কখন বেশি হবে? যখন 3D তে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। সো এই ব্যাপারটা একটু মনে রাখবে। তবে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ধরো অযুগ্ম ইলেকট্রন কখনো যদি ৫ টা হয়, ধরো 3D তে ৫ টাই অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তখন ওইটাকে বলা হয় প্রতিসম স্ট্রাকচার। ওই প্রতিসম স্ট্রাকচারের জন্য আবার হচ্ছে গলনাঙ্ক কমে যায়। অর্থাৎ তুমি যদি কখনো D তে ৫ টা আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন দেখো তখন মনে রাখবে যে সেখানে গলনাঙ্কটা একটু কম হবে। কেন কম হবে? কারণ প্রতিসম স্ট্রাকচার। এটা কিন্তু তোমাদের হাজারী স্যারের বুকেই রয়েছে। অর্থাৎ সামারি যদি টানতে চাই ব্যাপারটা হচ্ছে এমন, গলনাঙ্ক তখনই বাড়বে যখন বন্ধন শক্তি বেশি থাকবে। বন্ধন শক্তি কেন বাড়বে? কারণ 3D তে অযুগ্ম ইলেকট্রন থাকলে। হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে গলনাঙ্ক তত বাড়বে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক্সেপশন, যেটা হচ্ছে যদি কখনো D তে ৫ টা অযুগ্ম ইলেকট্রন থাকে তখন প্রতিসম স্ট্রাকচারের জন্য তার গলনাঙ্কটা কম হবে। তো এবার চলো আমাদের যে প্রিভিয়াস গ্রাফটি ছিল সেটি হচ্ছে একটু এনালাইসিস করি। এই যে গ্রাফটি সেটি কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডেই দেখে এসেছি। আর এখানে দেখো এই যে পিকচারটি, এই পিকচারটিতে মূলত তোমাদের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যতগুলো জীবলক মৌল রয়েছে সবগুলোর হচ্ছে ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি ইউজ করে এখানে আঁকা হয়েছে। এখানে সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস দেখানো নেই কারণ এখানে স্লাইডের জায়গা হচ্ছিল না। তাই হচ্ছে এই পিকচারটা মূলত শুধুমাত্র ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোই দেখানো। দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ডিতে একটা ইলেকট্রন থাকায় সেখানে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। টাইটেনিয়ামে ২ টা রয়েছে। ভ্যানাডিয়ামে অযুগ্ম ইলেকট্রন ৩ টা রয়েছে। অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামে অযুগ্ম ইলেকট্রন বেশি, তার থেকে ভ্যানাডিয়ামে অযুগ্ম ইলেকট্রন আরও বেশি। সো যেহেতু এখানে স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়ামে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি, তার মানে ভ্যানাডিয়ামের যে গলনাঙ্ক এটা বেশি হবে দেন টাইটেনিয়াম, দেন স্ক্যান্ডিয়াম। এটাই কিন্তু এখানে হচ্ছিল। দেখো এখানে সবচাইতে বেশি ভ্যানাডিয়ামের, দেন টাইটেনিয়ামের, দেন স্ক্যান্ডিয়ামের। দেন আমরা যে ফ্যাক্টটি বলেছিলাম সেটি হচ্ছে ডিতে যদি ৫ টা অযুগ্ম ইলেকট্রন থাকে তার গলনাঙ্কটা কমতে থাকবে, রাইট? এখানে দেখো ক্রোমিয়াম যেটি রয়েছে এখানেও হচ্ছে প্রতিসম স্ট্রাকচার অর্থাৎ ৫ টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। ম্যাঙ্গানিজ যেটি রয়েছে এখানেও ৫ টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তো যেহেতু ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ দুইখানেই ৫ টা ইলেকট্রন রয়েছে, সো তাদের যে হচ্ছে প্রতিসম স্ট্রাকচার সেটার জন্য কি হবে? তাদের গলনাঙ্ক কিঞ্চিৎ কমে যাবে, রাইট? তো দেখো এখানে ভ্যানাডিয়াম যেটি রয়েছে তার থেকে ক্রোমিয়ামের কম এবং ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজেরও কম। সো আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছ। দেন যেটি একটু খেয়াল করো, এই যে আয়রন যেটা আছে আয়রনে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৪, কোবাল্টে ৩, নিকেলে ২, আর কপার এবং জিঙ্কে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। তো যেহেতু এখানে আয়রনের ৪টা রয়েছে অযুগ্ম ইলেকট্রন, তার মানে তার যে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক এটা সবচেয়ে বেশি হবে। দেন কোবাল্টের একটু কম হবে, দেন নিকেলের আরেকটু কম হবে, দেন কপারের, দেন জিঙ্কের, রাইট? অর্থাৎ এই ক্ষেত্রে আয়রনের সবচেয়ে বেশি গলনাঙ্ক, দেন কোবাল্ট, দেন নিকেল, দেন কপার, দেন জিঙ্ক। দেখো এখানে আয়রনের সবচেয়ে বেশি, দেন কোবাল্ট, দেন নিকেল, দেন কপার, দেন জিঙ্ক। আশা করি এই এক্সপ্লেনেশনটা তোমরা বুঝতে পেরেছ। সো যে কথাগুলো বললাম এগুলি আসলে খাতাতে লিখবে, তাহলেই হচ্ছে আসলে জিনিসটা হয়ে যাবে। তো সামারি যদি টানতে চাই এখানে কি দেখলাম? স্ক্যান্ডিয়ামে ১ টা, টাইটেনিয়ামে ২ টা, ভ্যানাডিয়ামে ৩ টা অযুগ্ম ইলেকট্রন থাকাতে যেহেতু ভ্যানাডিয়ামের সবচেয়ে বেশি তার গলনাঙ্কটা সবচেয়ে বেশি হবে, রাইট? তার গলনাঙ্ক সবচেয়ে বেশি, দেন টাইটেনিয়ামেরটা, দেন হচ্ছে স্ক্যান্ডিয়ামেরটা। অন্যদিকে এখানে দেখলাম ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ যেহেতু তাদের প্রতিসম স্ট্রাকচার অর্থাৎ ডিতে ৫ টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তাদের এখানে একটু গলনাঙ্ক কম হবে, রাইট? অন্যদিকে ফেরামের যেহেতু ৪ টা, দেন কোবাল্টের হচ্ছে ৩ টা, নিকেলের ২ টা, কপার এবং জিঙ্কের যেহেতু হচ্ছে অযুগ্ম ইলেকট্রন নেই, অর্থাৎ সেখানে ক্রমান্বয়ে আয়রন থেকে জিঙ্ক অবধি ক্রমান্বয়ে হচ্ছে গলনাঙ্ক কমতে থাকবে, রাইট? তো এখানে দেখো ক্রমান্বয়ে গলনাঙ্ক কমছে।